নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই শাকটি বানানোর জন্য এখানে দেখো আমি পালং শাক নিয়েছি। আর এই রেসিপিটি একদম নতুন রেসিপি। তো এখানে দেখো আমি পালং শাক নিয়েছি, এক বান্ডিল আমি পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি খুব ভালো করে বেছে নেব। তো পালং শাকটা দেখো খুব ভালো করে বাছা হয়ে গেছে। এবার এই পালং শাকটা আমি কেটে নেব। তো প্রথমে দেখো আমি গোড়ার দিকটা পালং শাকটা কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে এটা বঁটি দিয়েও কাটতে পারো, যার যেভাবে সুবিধা হয় সেভাবে তোমরা কেটে নিতে পারো। তো এখানে দেখো আমি একদম ছোট ছোট করে যেভাবে শাক ভাজার জন্য কাটে ওইভাবে আমি একদম ছোট ছোট করে শাকটা কেটে নেব। তো পুরো পালং শাকটা আমি এইভাবে কেটে নেব, একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে পালং শাকটা। তো এখানে দেখো আমি পালং শাকটা কেটে নিয়েছি। আর একদম পুরো পালং শাকটা আমার কাটা হয়ে গেছে। আর একদম দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই পালং শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি জলটা ঝরিয়ে নেব পালং শাকটার। তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম করে নেব। তো তেলটা দেখো এখানে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি যে পালং শাকটা কেটে রেখেছিলাম ওই পালং শাকটা আমি দিয়ে দেব। তো এখানে দেখো পালং শাকটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে এবার পালং শাকটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো পালং শাকটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এই পালং শাকের মধ্যে আমি হালকা করে একটু নুন দিয়ে দেব, একদম অল্প পরিমাণে দেব নুনটা, খুব বেশি দেব না। তো এখানে দেখো একদম অল্প পরিমাণে আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে নুনটা দিয়ে আমি পালং শাকটা আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। তবে এই পালং শাকের মধ্যে কিন্তু একদমই ঢাকা দেব না। এই পালং শাক থেকে কিন্তু অনেকটা জল ছাড়বে, সেই জলে কিন্তু পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর পালং শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো যতক্ষণে পালং শাকটা সিদ্ধ হয় ততক্ষণে এই পালং শাকের জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে দেখো আমি একটু ভাজা ছোলা নিয়ে নিয়েছি আর একটু আমি ভাজা বাদাম নিয়ে নিয়েছি। নিয়ে এই মিক্সির মধ্যে দিয়ে আমি খুব ভালো করে একটা পাউডার তৈরি করে নেব। তো এখানে দেখো মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে আমি একটা পাউডার তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে আমি ওই মিক্সির মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে আবারও আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এদিকে দেখো যে পালং শাকটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, পালং শাকটা থেকে কতটা জল ছেড়েছে আর পালং শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এই পালং শাকটা আমি উঠিয়ে নেব। এখানে কিন্তু জলটা একদমই ফেলবো না, পালং শাকের জল সমেত কিন্তু আমি পালং শাকটা উঠিয়ে নিলাম কড়াই থেকে। নামার পরে আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে ওই কড়াইতে দেখো আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা আমি একটু ভেজে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই গোটা জিরে থেকে সুন্দর একটা গন্ধ আসে, ততক্ষণ আমি এই গোটা জিরেটা ভেজে নেব। তো এখানে দেখো গোটা জিরেটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এই গোটা জিরের মধ্যে আমি একটু ছোটো ছোটো করে রসুন কেটে রেখেছিলাম, ওই কাটা রসুনটা আমি দিয়ে দিলাম। কাটা রসুনটা দিয়ে কাটা রসুনটাও আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো রসুনটা দেখো এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই রসুনের মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও আমি ভেজে নেব, তবে পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ আমি এই পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটাও হালকাভাবে আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম,
ওই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে পেঁয়াজের মধ্যে টমেটোটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলেও যায় আর টমেটোটা ভাজাও হয়ে যায়। তো এখানে দেখো টমেটোটা কিন্তু অনেকটা গলেও গেছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই টমেটো পেঁয়াজের মধ্যে আমি দেখো একটু নুন দিয়ে দিলাম। আমি কিন্তু শাকটা সিদ্ধ করার সময় হালকা করে নুন দিয়েছিলাম, যার জন্য এখনও আমি হালকা করেই নুনটা দিলাম। তারপর দেখো ঝালের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তবে আমি এখানে কিন্তু হলুদের ব্যবহার করব না, তোমরা চাইলে একটু হলুদ গুঁড়োও দিতে পারো। তারপর দেখো আমি অল্প পরিমাণে একটু আমি কসুরি মেথি দিয়ে দিলাম। এই কসুরি মেথিটা এই রেসিপিটার মধ্যে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তো তোমরা কিন্তু অবশ্যই করে দেবে। তো দেওয়ার পরে দেখো আমি পুরো মশলাটা একটু ভাজা করে নিলাম। আর এখানে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু একদমই জল দিইনি। তো এখানে দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি যে বাদাম ভাজা ছোলা ভাজা যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দেব। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এই বাদাম ছোলার পেস্টটা দেওয়া যাবে না। তো মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু আমি পেস্টটা দিলাম। তারপরে ওই পেস্টটা দেওয়ার পরে ওই পেস্টের মধ্যে আমি একটু হালকা করে চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে বাদাম ব্যবহার করেছি তার জন্য আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাটার সঙ্গে আমি এই বাদামটা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ কষাবো যতক্ষণ না এই বাদামের মশলা থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। তো এখানে দেখো মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আর দেখো কতটা কিন্তু তেল বেরিয়ে গেছে। আমি কিন্তু তেল খুব কম পরিমাণে দিয়েছিলাম, যেহেতু আমি এখানে বাদাম ব্যবহার করেছি, এই বাদাম থেকে কিন্তু তেলটা বেরিয়েছে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে এই মশলার মধ্যে আমি যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম ওই শাকটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে আমি শাকটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে শাকটা, মশলাটা যেন ডালা হয়ে না থাকে, সেইভাবে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলাটার সঙ্গে শাকটা আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। শাকটা মেশানো হয়ে যাওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট আবারও আমি এই শাকের সঙ্গে মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে শাকটার মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়। তো সেইভাবে আমি খুব সুন্দরভাবে শাকটার সঙ্গে আমি মশলাটা দিয়ে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটালে শাকের কালারটা কিন্তু চলে যাবে আর খেতেও কিন্তু একদম ভালো লাগবে না। আর এই রকম গামাখা থাকবে, খুব বেশি কিন্তু জল থাকবে না আর খুব বেশি কিন্তু শুকনো হবে না। তো এখানে দেখো 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই পালং শাকের রেসিপিটা আমার পুরো পরিবেশন করার জন্য রেডি। আর এই পালং শাকের রেসিপিটা রুটি দিয়ে কিংবা লুচি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরা যদি এইভাবে আগে কোনো দিন না খেয়ে থাকো, আমার মতন করে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো পালং শাক শেষ হয়ে যাওয়ার আগে পর্যন্ত তোমরা কিন্তু একবার হলেও এভাবে বানিয়ে খেতে পারো।